রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়ে পাকিস্তানকে টেস্টে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। 5 মামলায় খালাস পেলেন বেগম খালেদা জিয়া। সাংবাদিকদের নামে যত্রতত্র হত্যা মামলা বন্ধের আহ্বান। এবং বন্যায় মৃত 71, ফেনীবাসীর লড়াই এখন পানিবাহিত রোগের সঙ্গে। এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। শুরুতেই সুখবর। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ইতিহাস। দ্বিতীয় টেস্ট 6 উইকেটে জিতে 2-0 পাকিস্তানকে তাদের মাটিতেই প্রথমবার হোয়াইট ওয়াশ করল টাইগাররা। বিদেশের মাটিতে ঐতিহাসিক এই টেস্ট সিরিজ জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে 4-এ উঠেছে বাংলাদেশ। গতদিনের বিনা উইকেটে 42 রান নিয়ে আজ শেষ দিন শুরু করে বাংলাদেশ। দিনের প্রথম ঘন্টায় ফিরে যান 2 ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। তৃতীয় উইকেটে মমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যোগ করেন 57 রান। শান্ত 38 ও মমিনুল লাঞ্চের পর আউট হন 34 করে। এরপর আর কোনো বিপদ হতে দেননি সাকিব মুশফিক জুটি। দুজনের ব্যাটে অনায়াসেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। বিদেশের মাটিতে সিরিজের হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের পর এটি বাংলাদেশের তৃতীয় টেস্ট সিরিজ জয়, আর পূর্ণ শক্তির দলের বিপক্ষে এটি প্রথম। অন্যান্য খবর। বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে বিভিন্ন অভিযোগে মিথ্যা মামলা দেয়া হলেও তিনি এখন মুক্ত। সবশেষ বেগম জিয়াকে দুর্নীতির 2 মামলায় কারাদণ্ড দেওয়া হয়েছিল। কারাবন্দী ছিলেন 2 বছরের বেশি সময়। গেল সরকারের সময় দায়ের হওয়া এসব মিথ্যা মামলায় ধীরে ধীরে খালাস পাচ্ছেন 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রী। 2016 সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে কটূক্তিসহ 4টি মানহানির মামলা করেন এবি সিদ্দিকী। একই বছরের 30 আগস্ট ভুয়া জন্মদিন পালনের অভিযোগ এনে খালেদা জিয়ার বিরুদ্ধে আরেকটি মামলা করেন গাজী জহিরুল ইসলাম। মঙ্গলবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে জন্মদিন পালন সহ মানহানির 5 মামলায় খালেদা জিয়ার খালাস চেয়ে আবেদন করেন তারই আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। খালেদা জিয়ার আইনজীবী বলেন, 4 বছর আগে মামলার বাদী বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী মৃত্যুবরণ করেন। ভুয়া এসব মামলা থেকে খালাস পেয়েছেন খালেদা জিয়া। এই মামলাগুলা যারা করেছে, এই মামলাগুলা করার তাদের কোনো আইনগত অধিকার ছিল না, তারপরও সরকারের ইঙ্গিতে তারা মামলা করেছে। জন্মদিন এবং শহীদ মুক্তিযোদ্ধাদের সংখ্যা এবং একই সবচেয়ে দুঃখজনক হলো আইনের বিধান হলো একই অপরাধ নিয়ে একের অধিক মামলা করা যায় না। কিন্তু গত সরকার ম্যাডামের বিরুদ্ধে ঢাকা, নড়াইল, যশোর, বাংলাদেশের বিভিন্ন জায়গায় একই অপরাধে একের অধিক 1, 2, 5 মামলা করেছে। এছাড়া সাক্ষী উপস্থিত না হওয়ায় খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলার শুনানি 8 সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়েছে আদালত। আমরা আজকে আদালতে বলেছিলাম, যেহেতু মামলাটি সাক্ষ্য আসে নাই, রাষ্ট্রপক্ষ 3 তারিখ যেহেতু সাক্ষী আসে নাই, সেহেতু আমরা বলেছি মামলাটির যেহেতু কোনো মেরিট নাই, আমরা মামলাটি ক্লোজ চেয়েছিলাম, যে মামলার কার্যক্রম শেষ করার জন্য বলেছি কোর্টকে। কোর্ট বলেছে যদি সাক্ষী না আসে নেক্সট ডেট 8-9 তারিখে সাক্ষী না আসলে মামলার কার্যক্রম শেষ করে মামলা আর্গুমেন্টে চলে যাবে। গত 6 আগস্ট খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়। এরপর থেকে তার বিরুদ্ধে করা আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের হওয়া মামলায় খালাস পাচ্ছেন বেগম জিয়া। সাইফুল জুয়েল, এটিএন নিউজ, ঢাকা। সাংবাদিকদের নামে যত্রতত্র খুনের মামলা বন্ধে ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন সম্পাদকরা। সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে সম্পাদকদের বৈঠক হয়। প্রায় 1.5 ঘন্টার বৈঠকে চলমান বিষয় নিয়ে আলোচনা করেন তারা। দেশের প্রথম সারির দৈনিক পত্রিকার মোট 20 জন সম্পাদক বৈঠকে অংশ নেন। এ সময় তারা অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় পর্যন্ত থাকার কথা বলেন। তখন যৌক্তিক সময় কতটুকু হওয়া উচিত তা নিয়ে সম্পাদকদের মতামত চান প্রধান উপদেষ্টা। তখন কেউ কেউ সংস্কারের জন্য অন্তত 2 বছর সময় নেওয়ার পক্ষে মত দেন। এছাড়া সম্পাদকরা আইসিটি অ্যাক্ট সহ গণমাধ্যমের জন্য নিপীড়নমূলক
কালাকানুন বাতিলের দাবি জানান। বৈঠক শেষে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা জানান। বন্যায় সরকারি হিসেবে এ পর্যন্ত ৭১ জন মারা গেছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ফেনীতে ২৮ জন, কুমিল্লায় ১৯ জন, এখনও ২,৮৫,৯৯৬ জন ৩,৬১২টি আশ্রয় কেন্দ্রে আছেন বলে জানান তিনি। তবে বন্যা আক্রান্ত ১১টি জেলার মধ্যে ৬টি জেলার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়েছে বলেও জানান এ উপদেষ্টা। বলেন, এখন ত্রাণ পর্ব থেকে পুনর্বাসন পর্যায়ে কার্যক্রম চালাবে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। ক্ষয়ক্ষতির নিরূপণ চলছে। জাতিসংঘ সহ বিভিন্ন দাতা সংস্থা পুনর্বাসন কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আগ্রহ দেখিয়েছে বলেও জানান উপদেষ্টা ফারুকী আজম। এখানে অতি বৃদ্ধ মানুষও ছিল, শিশু ছিল। আমরা পৌঁছানোর আগে অনেক দূরবর্তী জায়গায় জলের তোরে ভেসে গেছে, এরকমও ছিল। শুধুমাত্র ৬ জন আইডেন্টিফাইড হয়েছে, যাদেরকে চেনা যায় নাই। তো এটা হচ্ছে ফেনীতে, আর বাকি সবাইকে চিহ্নিত করা হয়েছে। ফেনীর বন্যা দুর্গত মানুষের এখন লড়াই পানিবাহিত রোগের সঙ্গে। ঠান্ডা, শ্বাসকষ্ট ও ডায়রিয়া রোগীর ভিড় বাড়ছে হাসপাতালে। শিশুরাই বেশি আক্রান্ত। রোগীর চাপে ঠাঁই নেই সরকারি হাসপাতালে। খোলা আকাশের নিচে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক, নার্সরা। ফেনী থেকে দিদারুল আলমের পাঠানো প্রতিবেদন দেখুন। পানি কমছে, ঘরে ফিরছে মানুষ, কিন্তু স্বস্তি নেই বন্যা কবলিতদের। সুপেয় পানির অভাব ও নোংরা দুর্গন্ধযুক্ত পানির স্পর্শে ছড়াচ্ছে ডায়রিয়া, চর্মরোগ সহ পানিবাহিত রোগবালাই। ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে ১০ গুণ বেশি রোগী। হাসপাতাল কম্পাউন্ডের অবস্থা দেখলে মনে হয় আশ্রয় কেন্দ্র। শিশুসহ নানা বয়সী রোগী নিয়ে স্বজনরা ঠাঁই নিয়েছেন খোলা আকাশের নিচে। সেখানেই চলছে চিকিৎসা। বন্যার আঘাতে বিপর্যস্ত জীবনে এ আরেক কঠিন বাস্তবতা। ভুগতেছি আজকে ৪ দিন ধরে। প্রথম দিন বমি করছে, আর আজকে ৩ দিন পাতলা পায়খানা। বাইরে ভিতরে মানুষের তো অভাব নাই। আমার ফ্যামিলির ২ জন, একজন বাড়িতে আছে, একজন এখানে আছে। আমি ওকে আনি নাই, কারণ এখানে পরিস্থিতি আরো ভয়াবহ। কারণ এখানে রাস্তা থাকতে হয়, গাছতলা থাকতে হয়, থাকার কোনো জায়গা নেই। এখন চিকিৎসা নিতে আসে উল্টা আরো অসুস্থ হয়ে গেছে বাচ্চা। একটি ওয়ার্ডের চিত্রই বলে দেয় ভোগান্তি কতটা চরমে। ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের বেড মাত্র ১৭টি, রোগী ভর্তি রয়েছে ২০০। পুরো হাসপাতালের একই পরিস্থিতি। সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। মেইনলি গ্যাস্ট্রোএন্টারাইটিস, ডায়রিয়া, ভমিটিং, হিউজ রুগী। এখন ধরেন একটা রুগী আসছে, এটা কি এখনই অ্যাটেন্ড করা উচিত, সেটা আমরা হয়তো পারতেছি না। একটা রুগীকে আমরা বারবার যেতে পারতেছি না, রুগীর পরিমাণ বেড়ে যাওয়াতে। রোগীর চাপ আরও বাড়তে পারে বলে ধারণা হাসপাতাল কর্তৃপক্ষের। সরকারি হাসপাতালের বাইরে ফেনী জেলায় কাজ করছে 5টি মেডিকেল ক্যাম্প, 22টি মোবাইল মেডিকেল টিম এবং কয়েকটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প। দিদারুল আলম, এটিএন নিউজ, ফেনী। দেশের খবর দেখছেন। সময় হলো বিরতিতে যাবার, ফিরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। রাজশাহীতে পদ্মায় নিখোঁজ 4 জনের মৃতদেহ উদ্ধার। বিলীন হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের বৃষ্টিনন্দন ঝাউ বাগান। বিরতির পর আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। রাজশাহীর পবার চর মাঝাদিয়ায় পদ্মা নদীতে নৌকা ডুবে নিখোঁজ 4 জনের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। মৃতদেহ ভেসে উঠলে সোমবার রাতে পবার চর খানপুর এলাকার পদ্মা নদী থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত জানান, গতরাত আনুমানিক 10টার দিকে চর খানপুর এলাকা থেকে প্রথমে মোহাম্মদ আলী ও রাজুর মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। এরপর রাত 2টার দিকে সবুজ ও ফারুকের মৃতদেহ একই এলাকার পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়। পরে আজ সকাল 9:30
এলাকায় জানাজা শেষে চর মাঝার দিয়ার এলাকার গোরস্থানে দাফন করা হয়েছে তাদের। পাশের চরে টমেটো খেতে কাজ শেষে ফেরার পথে গত রোববার সন্ধ্যা 7টার দিকে নৌকাডুবিতে নিখোঁজ হন তারা। ব্রাহ্মণবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেট কারের যাত্রী মা ও মেয়ের মৃত্যু হয়েছে। পুলিশ জানায় সকালে সদর উপজেলার সুহিলপুর এলাকা থেকে একটি প্রাইভেট কার ঢাকায় বিমানবন্দরে যাচ্ছিল। পথে ঢাকা সিলেট মহাসড়কের বেতবাড়িয়া এলাকায় পৌঁছালে সামনে দাঁড়িয়ে থাকা বিদ্যুতের খুঁটি বহনকারী একটি ট্রাক্টরের ধাক্কা দেয়। এতে ট্রাক্টরে থাকা বিদ্যুতের খুঁটি প্রাইভেট কারের ভেতরে ঢুকে পড়লে চাপা পড়ে ঘটনাস্থলে মা ও মেয়ের মৃত্যু হয়। তারা হলেন জেলার সরাইল উপজেলার তিলিকান্দি গ্রামের মোহাম্মদ ইব্রাহিম মিয়ার স্ত্রী ফয়জা বানু ও তার মেয়ে ফেরদৌসি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক্টর ও প্রাইভেট কারটিকে জব্দ করে। অন্যদিকে ভোরে রাজবাড়ীর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও একজন। আবারও বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। দেশের স্থানীয় সরকার বিভাগে 898 জনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তবে বেশিরভাগ কাউন্সিলর আত্মগোপনে। এমন পরিস্থিতিতে কেমন চলছে পৌরসভার কার্যক্রম, কেমন সেবা পাচ্ছেন সাধারণ মানুষ, জানার চেষ্টা করেছেন আমাদের প্রতিনিধিরা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ঢাকার অদূরে সাভার পৌরসভায় প্রায় 10 লাখ মানুষের বাস। অগাস্টে 3 দিন বন্ধ থাকার পর এখন নিয়মিত পৌরসভার কার্যক্রম চলছে। সন্তুষ্টির কথাই জানিয়েছেন সাধারণ মানুষ। মাগুরা পৌরসভার কার্যক্রম চলছে প্রশাসক দিয়ে। বেশিরভাগ কাউন্সিলর আত্মগোপনে থাকায় ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। তবে রাস্তাঘাটের ময়লা আবর্জনা অপসারণের কাজ স্বাভাবিক রয়েছে। মেয়র না থাকলেও প্রশাসকের নেতৃত্বে স্বাভাবিক কাজ চলছে নীলফামারী পৌরসভায়। আর সেবা নিয়েও সন্তুষ্ট নাগরিকরা। স্বাভাবিক নিয়মেই চলছে ইপিআই টিকাদান কর্মসূচি, চলছে জন্ম মৃত্যু নিবন্ধন ও ট্রেড লাইসেন্স প্রদান সহ অন্যান্য কার্যক্রম। মাদারীপুর জেলার 4টি পৌরসভাতেই প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে অব্যাহতি দেয় পৌর মেয়র না থাকলেও এখনও কাউন্সিলররা কর্মরত আছেন। পৌরসভার মেয়র কাউন্সিলররা আত্মগোপনে থাকায় বান্দরবান ও বাগেরহাটে নাগরিক সুবিধা পেতে সমস্যায় পড়ছেন পৌরবাসী। পৌরসভা থেকে নাগরিক জন্মমৃত্যু ও ব্যবসায়িক সনদ নিতে হিমশিম খাচ্ছেন তারা। প্রশাসকের নেতৃত্বে ময়মনসিংহ সিটি কর্পোরেশন সহ জেলা সবগুলো পৌরসভার নাগরিক সেবার মান বেড়েছে বলে মনে করছেন বাসিন্দারা। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করব দেশের খবর, তবে তার আগে এক নজরে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়ে পাকিস্তানকে টেস্টে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। 5 মামলায় খালাস পেলেন বেগম খালেদা জিয়া। সাংবাদিকদের নামে যত্রতত্র হত্যা মামলা বন্ধের আহ্বান। বন্যায় মৃত 71, ফেনীবাসীর লড়াই এখন পানিবাহিত রোগের সঙ্গে। রাজশাহীতে পদ্মায় নিখোঁজ 4 জনের মৃতদেহ উদ্ধার। এবং বিলীন হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের দৃষ্টিনন্দন ঝাউবাগান। দেশের খবর ছিল এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।